কাল বিকেলে চলে যাব আবার ঢাকায়। কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে, ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিমি আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে এটা ধরুন আপনার চিরমুক্তির ডিভোর্স পেপার, আর আমি বিকেলে রওনা দেব। আমার কথা শুনে রিমির হাস্যোজ্জ্বল চেহারাটা নিমিষেই মলিন হয়ে গেল, আর দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে চলেন। না, তা কোনোদিন সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে ধরি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে, স্বামীকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনোদিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবেন রিমি বলে এই পৃথিবীতে আর কোনো হতভাগা মা থাকে না। চিরদিনের জন্য চলে যাব না ফেরার দেশে, তখন আর কাউকে বিরক্ত করব না। রিমির এমন কান্না দেখে আমার বুকের ভিতর ভীষণ ব্যথা অনুভব করলাম। রিমি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি রিমির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। একদিকে রিমির ভালোবাসা, অন্যদিকে মা বাবা আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আর যদি রিমি সত্যি সত্যি কিছু করে ফেলে, তখন স্বামীকে কি উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো। আমি আর কিছু ভাবতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর রিমি পাগলের মতো কান্না করছিল। কাউকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। তারপর বাবা যা বলল সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা আহনাব, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ার রিমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর রিমি দৌড়ে তার রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। রিমি আত্মহত্যার চেষ্টা করছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। তাই বলে বাবা ফোন কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ডে একটা বেঞ্চে বসে পড়লাম। রিমি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাবে, কিন্তু আমি রিমির কথা বেশি একটা গুরুত্ব দেইনি। রিমির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা আর বাবা বসে আছে। আমি যাওয়া মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে, তুই এত পাষাণ কিভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চা নিয়ে দূরে চলে যাচ্ছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারবে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস? প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করত আর বলতো, মা তুমি আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। আমি মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে রিমির এই অবস্থা দেখে। আজ যদি রিমির কিছু হয়ে যায়, তাহলে আমি সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো আমার জন্য তার এই পৃথিবী থেকে চলে গেছে? খুব কান্না পাচ্ছে। বাবাকে জড়িয়ে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়িয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রিমি এখন কি রকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার রিমির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি কি একটু দেখা করতে পারি রিমির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে, হলেই তখন দেখা করতে পারবেন। আমি স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি রিমিকে মেনে নিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ আমি আমার অভিমান আর ইগোর জন্য রিমিকে চিরতরে হারিয়ে ফেলবো। না, এ হতে পারে না। রিমি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য রিমির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি রিমিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি রিমিকে উঠতে বলো মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর, রিমির দেখিস সব ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর রিমিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে গেল।
প্রথমে মা দেখা করতে গেল, কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম রিমির কাছে। রিমি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে রিমির একটা হাত আমার হাতের মুঠোয় মধ্যে করে শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলা, তাই না? তুমি চলে গেলে তোমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে কাকে ডাকবে? তুমি চলে গেলে এ অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? তুমি চলে গেলে আমার মা বাবাকে দেখে রাখবে কে? একবারও আমাদের কথা ভাবলে না তুমি? আমি চলে গেলে কারোর কি এসে যায়? ছেলে থাকতে ছেলেকে ঠিক মতো কাছে টানতে পারি না, স্বামী থাকতে আমি একজন স্বামী হারা। তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে, সেদিন আমি মরে যেতে ইচ্ছে করেছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করছি, প্রতিটা রাতে কান্না করছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করেছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করব না। এখন থেকে এই দুটো অমানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? আই, একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না। কিন্তু একটা বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো? তুমি দেখি আমার স্বামীটাকে নিয়ে এত চিন্তা করছে। বিষয়টা হলো, তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গেছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ফিনাইল খেয়েছিলে। ফিনাইল খাইলে কেউ মরে নাকি? বাথরুমের হারপিক খাইলে মনে হয় এত সময় সোজা উপরে উঠে যেতে। আচ্ছা, সমস্যা নেই। এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস? আজ দাঁড়া, তোকে আমি মেরে ফেলবো। তাই বলে রিমি আমাকে মারতে লাগলো। তারপর রিমিকে আমি জড়িয়ে ধরলাম, আর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমি রিমির মাথা উঠিয়ে রিমির কপালে একটা চুমু খেলাম। তারপর রিমি আবার আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে আসো কেন? আমাকে জড়িয়ে ধরো, নাইলে আমি দাদু ভাইকে সব বলে দেব কিন্তু। তারপর রিমি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে, কপালে, নাকে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর রিমি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর রিমি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো, আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে রিমি কান্না করে দিল। রিমি আমাকে তার বুক থেকে এক ঝাটকায় সরিয়ে দিল। আপনি কে আর আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? বলেন, কে আপনি যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন কেন? কি বলছো এসব? ফান করো না তো। আজ প্রথম আমি আমার বউকে জড়িয়ে ধরলাম, আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো প্রাপ্য দেব। নিজের বউকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, আর তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো, আর গালাগালি দিতে পারবে না? রিমি আমার কথা শুনে হাসি মাখা মুখটা নিমিষেই কালো হয়ে গেল। কারণ আগে যখন রিমিকে প্রপোজ করতাম তখন রিমি আমাকে গালাগালি করত। আমি আর কথা না বাড়িয়ে রিমির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ফুল কোথায় পাবো? তখন মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে দুই হাত দিয়ে উঁচু করে রিমির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার না দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলে স্বামীর আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব। তাই বলে স্বামীকে কোলে তুলে নিল রিমি। এখন কি আমার বউটাকে একটু জড়িয়ে ধরতে পারি? না, এখন হবে না। স্বামী আছে এখানে, আগে বাসায় যাব, তারপর তোমাকে সব সময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বলল আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? রিমির নাক টেনে বললাম। তারপর রিমি আর স্বামীকে দুই হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। রিমি যেন আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। এই রিমি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজ আসলো। আমি রিমিকে ছেড়ে দিলাম।
দেখি মা, বাবা আর ডাক্তার কেবিনে আসলো। ডাক্তার রিমিকে একটু চেক আপ করে বলল আগামীকাল রুগীকে নিয়ে যেতে পারেন। তাই বলে ডাক্তার চলে গেল। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি খুশি লাগছে আজ। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখলাম। দোয়া করি যেন তোরা সব সময় এমন খুশি হয়ে সুখে শান্তিতে ঘর সংসার কর। রিমি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্না করে দিল। আমি আস্তে আস্তে বাবার কাছে গেলাম। বাবা, এই মহিলাটা আবার কে? একে তো কোনোদিন দেখিনি। আরে বলদের বাচ্চা বলদ, এটা রিমির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা হয়। কি? আগে বলবে তো যে ইনি আমার শাশুড়ি হয়। আসলে রিমির মাকে কোনোদিন দেখিনি, তাই চিনতে পারছি না। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির মার পা ধরে সালাম করলাম। রিমির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত রিমির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নাই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিত তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং না করে সোজাসুজি ভাবে বললেই হতো। কি আমি ঢং করছি? দাঁড়া, ওখানে আমি আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফলের জুস কিনে রিমির কাছে আসলাম। তারপর রিমির হাত ধরে রিমিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। আমি রিমিকে খাওয়াচ্ছি আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আপনাদের কাছে এই বার্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে ভিডিওতে লাইক করে দেবেন। আপনারা যদি চ্যানেল গল্প আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা গল্প নিয়ে আসতে আমাদের অনেক সময় লাগে, এডিটিং অনেক কিছু করা লাগে। আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা অবশ্যই বলবো না আর নতুন নতুন গল্প নিয়ে আসবো না। যদি আপনারা চ্যানেলের পাশাপাশি আমরা আর একটা গল্প আপলোড দিই তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন।